নমস্কার। আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটিতে আপনাদের স্বাগত জানাই। আজকের লাইভের দুটি বিষয়। আজকে আজ এক মা তার অটিস্টিক শিশুকে নিয়ে, সন্তানকে নিয়ে দেখা করেন। তার অশ্রু সজল চোখের দিকে তাকিয়ে, না, সেটা আপনারাই বুঝে নিন। যে রোগগুলো সভ্যতার সৃষ্টি, ফার্মা কোম্পানির সৃষ্টি, যেগুলোকে অ্যাভয়েড করা যায়, দ্যাট ক্যান বি অ্যাভয়েডেড, সে বিষয়ে তো আমরা লড়াই করছি, আমরা সবাই মিলে করছি। এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা এবং স্টেম সেল ব্যবসা যেভাবে শুরু হয়েছে আমাদের দেশে, এবং একই সঙ্গে আর কি এই চাইল্ডহুড ভ্যাকসিনের বারবারন্ত যখন থেকে শুরু হলো, এবং তার সঙ্গে যখন বিভিন্ন রকমের জেনেটিক ডিসঅর্ডার্স থেকে শুরু করে ক্যান্সার, ওরা দাবি করছে ৮০ রকমের রোগ নাকি, ডিসঅর্ডার্স নাকি, অটো ইমিউন ডিজিজ থেকে শুরু করে ক্যান্সার থেকে শুরু করে এসব স্টেম সেল রেখে দিলে আর কি, ব্যাংকে যদি স্টোর করে আপনি রাখতে পারেন, তাহলে আপনার সন্তানের এরকমের চিকিৎসার প্রয়োজন হলে তা দিয়ে নাকি সেই সন্তানের চিকিৎসা করা সম্ভব হবে, এমনটাই তথ্য বা দাবি তারা জানাচ্ছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত। এবং পরবর্তী অংশে থাকছে আমেরিকা মিলিটারি এয়ারক্রাফট করে, সেনাবাহিনীর প্লেনে, কার্গো প্লেন, ট্রান্সপোর্ট প্লেন, মানে মাল পরিবহনের প্লেন বলা যেতে পারে, তাতে করে ১০৪ জন ভারতীয়কে হাতকড়ি হ্যান্ডকাপ পরিয়ে আমাদের দেশে, মানে ও স্বদেশে পাঠিয়ে দিয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং এটার উদ্দেশ্য কী, কোন পথে যাচ্ছে ভারত মার্কিন সম্পর্ক, তথা বিশ্বে কী করে অবৈধ অনুপ্রবেশকারী তকমা দিয়ে মানুষ, আসলে আমরা সবাই, আমার সাথে আপনারা একমত নাও হতে পারেন দৃষ্টিভঙ্গির বিষয়। আমার দৃষ্টিভঙ্গিটা এরকম: দেশ মানুষ বানায় না, কায়েমি স্বার্থ দেশ বানায়। তারাই বিভাজন করে, ডিভাইড অ্যান্ড রুল করে তাদের বাজার এবং তাদের আধিপত্যকে কায়েম করবার জন্য। যাই হোক, এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত রাখতে চলেছি, যাতে করে আমরা সতর্ক থাকতে পারি, সজাগ থাকতে পারি। এই প্লেনে করে হ্যান্ডকাপ পরিয়ে ভারতীয়দের দেশে পাঠানোর মধ্যে কী বার্তা দেওয়া হলো, বাংলাদেশের সঙ্গে ভারতের কী সম্পর্ক হতে পারে, পাশাপাশি সমগ্র বিশ্বে এই বিভিন্ন দেশে এই কাজটা করা হচ্ছে, তো এক্ষেত্রে কী বার্তা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, ইত্যাদি ইত্যাদি। তো তার আগে আমি আহ্বান জানাবো, কালকেই বইমেলার শেষ দিন। আমি যথারীতি থাকবো, আজকে যেমন ছিলাম। আজকে অনেকেই দেখা করে গেছেন, সাক্ষাৎ করে গেছেন। তো যারা এখনও আসতে পারেননি বা আসবো করছেন, আসা সম্ভব হলে আসুন, বই সংগ্রহ করলে আসুন, না করলেও আসুন। আমি সেতু বন্ধনের কাজ করছি, এখানে অনেকেই আসছেন, একে অপরের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার নিচ্ছেন। এমনও হচ্ছে যে একই গ্রামে থাকেন, একই পাড়ায় থাকেন, ঠিকানা বলা মাত্র চিনে যাচ্ছেন, কিন্তু আগে কখনো সাক্ষাৎ হয়নি। এরকমও বহু ঘটনা ঘটছে। তো স্টল নম্বর 148, গেট নাম্বার 2, সেন্ট্রাল পার্ক, সল্টলেক। আমি যথারীতি কালকে পৌঁছে যাব। কালকে মেলা 9টা পর্যন্ত চলার কথা। শেষ দিন যেহেতু 1 ঘন্টা বাড়ানো হয়, 12টা থেকে 9টা। আমি আশা করছি 1টা থেকে 1:30টার মধ্যেই মেলায় পৌঁছে যাব। আরও একটি বিশেষ আবেদন আছে, আবেদন বলবো না, আমি বলবো যে খবর আছে, খবর বা সংবাদ, যেভাবেই বলুন, মানে আমাদের সহযোদ্ধার তরফ থেকে তো
আমাদেরই এক সহযোদ্ধা, তিনি নাম প্রকাশ করতে বারণ করেছেন বলে আমি করছি না, যদি চান তো অবশ্যই করব। তো তিনি একটি বই নিজে থেকেই উদ্যোগী হয়ে একটি বই তিনি রেখে গেছেন, কিনে রেখে গেছেন, আমার কাছে রেখে গেছেন ভাউচার সহ। বইটি স্ট্যাচু। এমন কোনো পাঠক একজনের আসার কথা ছিল আজকে, যার বই সংগ্রহ করার সাধ্য নেই, খুবই লড়াই করে দরিদ্র পরিবারে সে আছে, লড়াই করছে, কিন্তু সে কোনো কারণে আজকে আসতে পারেনি বা আমার সাথে দেখা হয়নি, কিন্তু আমি স্টলে ছিলাম। তো যদি এরকম, যদি তুমি আমার কথা শুনতে পাও, তুমি লাইভ যদি শুনতে পাও, তাহলে তুমি কালকে অবশ্যই চলে এসো, আমি আছি। আর এছাড়াও যদি অন্য কেউ নিজেকে মনে করেন যে হ্যাঁ আমার ইচ্ছে আছে কিন্তু বই সংগ্রহের সাধ্য নেই, কালকে আবার আমার মুখোমুখি আসুন, বা এই বইটির যদি আপনি নিতে চান, যদি আপনার সংগ্রহে না থাকে স্ট্যাচু বইটি, আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকেন, আহ্বান জানাচ্ছি। বইটি আমার কাছে আছে, সংগ্রহ করুন। উপহার হিসেবে আমাদেরই এক সহযোদ্ধা রেখে গেছেন। এরকম ঘটনা বইমেলায় আরও ঘটেছে, আমি সেই কিছু কিছু ক্ষেত্রে পোস্ট দিয়ে জানিয়েছি। তো আবার বলছি, একজন মেসেজ করেছেন সন্তানের ভ্যাকসিনের ব্যাপারে, তাকেও বলবো মুখোমুখি কথা বলুন। ফোনে আমি এই বিষয়গুলো এন্টারটেন করছি না, সঙ্গত কারণেই করছি না। আর এটা একটা শুধুমাত্র বইমেলা তো বইয়ের নয়, এটা মিলন ক্ষেত্র, একটা মানসিক সাপোর্ট আমরা একে অপরের। আমরা যদি অন্তত, আমি ছবিগুলো কেন পোস্ট করি, যাতে করে এই বার্তা দেওয়া যায় যে আমরা বাড়ছি এবং আমরা এগোচ্ছি। এই কারণেই এই ছবিগুলো আমি দিয়ে থাকি, যদিও সব ছবি আমার কাছে এখনও আসেনি, তো আশা করি পেয়ে যাব। তো এই পর্যন্ত। এবার আমি মূল প্রসঙ্গে চলে যাই। আজকে সুদূর বাসন্তী থেকে স্কুল শিক্ষিকা, পেশায় স্কুল শিক্ষিকা, তার 2 সন্তানকে নিয়ে দেখা করতে এলেন প্রথমবার। তিনি আমাকে দেখা করে তার সন্তানকে আমার কাছে পৌঁছে দিয়ে তার চোখ দিয়ে জল পড়ছিল। ইনি মা। তিনি জানেন যে তার সন্তান এমন এক ব্যাধির শিকার, ভৌ দিয়ে যে ব্যাধিটা হয় আর কি, যেটা ইউরোপ আমেরিকায় ছেয়ে গেছে, সে নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। এবং এই অটিজমকে, মানে এমএমআর ভ্যাকসিনের সঙ্গে অটিজমের যে যোগ, শুধু এমএমআর ভ্যাকসিনটা তো প্রমাণিত, এছাড়াও বহু ভ্যাকসিন যেগুলো ছোটোবেলায় দেওয়া হয়, তার যে পার্শ্ব প্রতিক্রিয়া থেকে, যে অটো ইমিউন ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন রকমের রোগ হতে পারে। সব শিশুর ক্ষেত্রে যে একই রকম ম্যানিফেস্টেশন হবে এমন নয়। এ বিষয়ে যথেষ্ট তথ্য আমাদের কাছে আছে। তো আর এমএমআর ভ্যাকসিনের সঙ্গে অটিজমের যে যোগ, সেটা প্রমাণিত তথ্য ল্যান্সেট পত্রিকায় অ্যান্ডি ওয়েকফিল্ড প্রকাশ করেছিলেন। এ নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে, তারা দেখুন, ভাবুন। এবং তিনি এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টারিও কিন্তু বানিয়েছিলেন, ভ্যাক্সড বলে একটি ডকুমেন্টারি। এবং এই নিয়ে বিস্তারিত আলোচনা ওই ভিডিওটিতে রয়েছে। তার লড়াই, তার বিরুদ্ধে বিভিন্ন রকমের ফার্মা কোম্পানির পদক্ষেপ। অনুগ্রহ করে বলবো, এই নমস্য ব্যক্তিটিকে নিয়ে আমি যে ভিডিওটি করেছি, ফেসবুকে এখনও, ইউটিউবে এখনও টিকে আছে। যে কোনো সময় আমার চ্যানেল উড়িয়ে দিতে পারে ওরা, স্ট্র্যাটেজিতে, আগামী স্ট্র্যাটেজি যেটা আসছে। অনুগ্রহ করে ভিডিওটি দেখুন এবং সম্ভব হলে ডাউনলোড করে রাখুন। এবং আমার সমস্ত ভিডিওই কোনো না কোনো সহযোদ্ধা ডাউনলোড করে রাখছে, আমার পক্ষে সম্ভব হয় না, আমার অত স্পেসও নেই। অনুগ্রহ করে যদি সেটা আপনারা করেন, তাহলে আমার মনে হয় আগামীতে কাজে লাগবে। তো যাই হোক, তো তার সঙ্গে কথা হলো। তিনি বললেন যে শিশুটি দিব্যি ঠিকঠাক ছিল, কথাও বলতে পারত। হঠাৎ করে একদিন তিনি দেখতে পান, তখন তার বয়স 1.5 বা 2 এরকমের কাছাকাছি বয়স, 2 বছর এরকম, তার মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না, সম্পূর্ণ রকম নীরব হয়ে গেছে। ভাবতে পারেন?
অনেক চেষ্টা করেও যখন আওয়াজ বেরোলো না, এবং অটিজমের যা যা সিমটম, আই কন্ট্যাক্ট করে না, তাকিয়ে থাকতে পারে না কারো দিকে, অন্যদিকে তাকিয়ে থাকে, সেটা আমি আলোচনা করেছি। এক্ষেত্রে বড় মর্মান্তিক বিষয় হলো স্পিচ, কথা বলতে না পারা। ব্রেন এফেক্টেড হয়, আপনারা জানেন অটিজমে। ডেফিশিয়েন্ট হয়, ডেভেলপমেন্ট হয় না, একটা জায়গা পর্যন্ত গিয়ে থেমে যায়। এর কোনো কিওর নেই, সেই অর্থে কোনো কিওর নেই। বিভিন্ন রকমের ওই থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, বিভিন্ন রকমভাবে কিছুটা ইমপ্রুভ করা যেতে পারে, মানে কীভাবে ডিল করা, সিচুয়েশন ডিল করা, বিহেভ করা, বিহেভিয়ারাল প্যাটার্নগুলো, আসলে এর কোনো কিওর নেই এখনও পর্যন্ত। আসছি, যদিও এখন বেশ কিছু কোম্পানি দাবি করা শুরু করেছে ব্যবসার জন্য। সাবধান থাকবেন, এই কারণেই কিন্তু এই অংশটি আমি আগে যোগ করছি। সাবধান থাকবেন। অটিজম কিওরের নাম করে বিভিন্ন স্টেম সেল যারা কালেক্ট করছেন বিভিন্ন কোম্পানি, তারা কিন্তু অনেকে এরকম মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা যার যেমন আছে বাগিয়ে নেবে। কিন্তু আগামীতে যে অটিজমের ভয়ঙ্কর একটা সুনামি আসতে চলেছে আমাদের দেশে, যেটা আমেরিকা ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছে, ইউরোপ ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছে, এবং আমরা আমাদের পরিচিত সার্কেলে, আমার অনেক সহযোদ্ধা শিক্ষক তারাই বলছিলেন, কমেন্টেও অনেকে বলেন যে তাঁদের দেখা অনেকের পরিচিতের মধ্যে প্রতিটি বাড়িতেই, অনেক বাড়িতেই অটিস্টিক চাইল্ড কিন্তু বাড়ছে এবং আছে, যেটা আমাদের দেশে এরকমের ব্যাপার কিন্তু ডকুমেন্টেডভাবে এত সংখ্যায় কখনোই ছিল না, ইনফ্যাক্ট ছিলই না। ওরা বলবে না, আগে তো এরকম আমাদের এত কনসাসনেস আসেনি, এত রকম টেস্ট ফেস্ট হতো না, তাই জানা গেল না, এরকম ওরা বলবে। কিন্তু নিজেদের পর্যবেক্ষণকে কাজে লাগাবেন, যে আপনাদের ছোটোবেলা আপনাদের বাবা কাকাদের জিজ্ঞাসা করবেন, তাদের সময় এরকম শিশু তারা দেখেছেন কি না, বা কতজন দেখেছেন। এবং আমরা যারা ছোটোবেলায় কেউ কোনো ভৌ নিইনি, আমাদের বয়সী যারা হয়তো তারা স্মল পক্সটা নিয়েছেন এরকম, বা কেউ কেউ হয়তো পোলিও নিতে পারেন, কিন্তু অনেকেই নেননি, সেভাবে ছড়ায়নি তখনও। খোঁজ নিয়ে দেখবেন যে রামমোহন বিদ্যাসাগরের গল্প না হয় ছেড়িয়ে দিলাম, তারা তো কোনো ভৌ ছোটোবেলায় নেননি, তখন দেওয়াই শুরু হয়নি, তারা সুস্থ জীবনই যাপন করে গেছেন। তো সেই সময় অটিস্টিক চিলড্রেনের সংখ্যা কত ছিল আদৌ? পর্যবেক্ষণ কাজে লাগান, তথ্য, ডেটা, এগুলো না হয় আমি দেব আপনাদের, আমি দিয়ে আসছি, কিন্তু সবার আগে পর্যবেক্ষণ, অবজারভেশন, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তো এবার দেখুন, খেয়াল করুন, আমাদের দেশে চাইল্ড ভ্যাকসিনেশন সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে সবার আগে শুরু হয় স্বাভাবিকভাবেই পয়সার বিনিময়ে, কিন্তু সরকারি ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে বেশি ঠিকঠাক করে চালু হয় ব্যাপক অর্থে 1980 দশক থেকে, মানে একটা বড় রূপ নেয় আর কি। বিসিজি থেকে শুরু করে, মানে আগেও দেওয়া হয়েছে, কিন্তু আমি বলতে চাইছি একটা বড় আকার ন্যাশনাল ইমিউনাইজেশনের প্রোগ্রামের মধ্যে চাইল্ডহুড ভ্যাকসিনকে অনেকগুলোকে ঢুকিয়ে দিয়ে একটা প্যাকেজ তৈরি করার যে প্রক্রিয়া, সেটা এরকম 1970-এর মাঝামাঝি থেকে সেটা শুরু হয়, বা 70 থেকে মোটামুটি শুরু হয়, এবং সেটা আস্তে আস্তে 80-র দশকে আরও বড় আকার নেয়, এবং নাম্বার অফ ভ্যাকসিনস সেখানে বাড়তে থাকে, বাড়তে 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 বর্তমানে তো একেবারে আকাশ ছুঁয়ে ফেলেছে। ঠিক এই সময়েই আমরা দেখতে পেলাম 2004 সালে লাইভ সেল বলে একটি কোম্পানি স্টেম সেল প্রিজারভেশনের, স্টোরেজের জন্য ব্যবসা, মানে তারা খুলে বসলো আর কি, ঝাঁপ খুলে বসলো। সেটা কি? বাবা মার স্টেম সেল অ্যাম্বিলিকাল কর্ড থেকে, অথবা বোন ম্যারো থেকে, কোনো ক্ষেত্রে ব্লাড থেকেও সংগ্রহ করা হয়ে থাকে। আমি এ নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব, আজকের লাইভ দীর্ঘ আলোচনা করা যাচ্ছে না, আমি এইমাত্র মেলা থেকে ফিরলাম, বই মেলা থেকে। তো সেটা কেন রাখা হয়? সেটা বাবা মার থেকে নিলে তার সন্তানের যদি কোনো জটিল রোগ, কঠিন রোগ, সেটা ক্যান্সার হতে পারে, বা মানে অটো ইমিউন ডিজিজ হতে পারে, বা এরকম বিভিন্ন রকমের রোগ, যেটা জেনেটিক ডিসঅর্ডারও হতে পারে,
প্রায় 80 রকমের রোগের কথা ওরা বলছে, যেটা স্টেম সেল দিয়ে নাকি ট্রিট করা যেতে পারে। তাতে করে, তাই নাকি? ওই ফাঁদে পড়লেই হবে? নিবন্ধন দিয়ে জল খাবেন? হৃদয়হরণ, আপনি বাচ্চার জন্ম নিবন্ধন করে কি করবেন? বাচ্চাকে ওরা সরকারি চাকরি দেবে? এগুলোর ফাঁদে পড়েই তো আপনারা ভয় পান, টোটাল কন্ট্রোলের মধ্যে চলে আসেন। কেন নিবন্ধন করবেন? সব বাচ্চার দায়িত্ব ওরা নেবে? নিবন্ধন না করলে কি হবে? কি ভাবছেন এখন ওই আগামীতে সব এখন যেমন করে চলছে, সব ওই বার্থ সার্টিফিকেট দেখিয়ে, অমুক দেখিয়ে, তমুক দেখিয়ে চাকরি বাকরি, ওসব হবে? কিচ্ছু হবে না আগামীতে। আমি বহু আগেই বলেছি, স্বরযুক্তি নিজের হাতেই করে খেতে হবে। হ্যাঁ, ওটা গেল অন্য প্রসঙ্গ, কিন্তু দেবে না কেন? আমার বহু এরকম সহযোদ্ধা আছেন যারা দিতে বাধ্য করেছেন। ওই কারণেই তো আমি মুখোমুখি কথা বলতে বলি। প্রথমত এটা ভাববেন, নিবন্ধন না দিলে আপনি কি করবেন, মানে না হলে আপনার সন্তান কি হবে। আগে মানুষের কি হতো? নিবন্ধন থাকতো, জন্ম নিবন্ধন ছিল? ছিল না। আপনার ঠাকুরদার কথা জন্ম নিবন্ধন ছিল, মানে বার্থ সার্টিফিকেট ছিল? ছিল না। এগুলো কিসের? এগুলো হচ্ছে কন্ট্রোলের টুল। তো হ্যাঁ, এবার আপনি বলতেই পারেন যে সেই সময় করে কমে খাওয়ার সুযোগ ছিল, জমি অনেক ছিল, অনেক মানে ব্যবসাপাতির সুযোগ ছিল। এখন সর্বত্র এসব চাইছে, লোন পেতে গেলেও চাইছে, অনেক সমস্যা। আপনার কথায় যুক্তি আছে, আমি উড়িয়ে দেব না। প্রথমত, যদি আপনার সামর্থ্য থাকে এবং আপনার যদি এসবের দরকার না হয়, তাহলে কোনো দরকার নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আপনি বলেন যে না আমার চাই, আপনার দিতে বাধ্য। কোথাও লেখা নেই যে টিকা না দিলে জন্ম নিবন্ধন দেয় না, একটু চেপে ধরতে হবে এবং লিখে দিতে বলুন, লিখে দিন। আমার অনেক সহযোদ্ধা না নিয়েও, টিকা না নিয়েও তারা বার্থ সার্টিফিকেট বের করেছেন। কটা উদাহরণ চাই? প্রবলেম ইজ ইউ হ্যাভ টু টক ফেস টু ফেস। ওটা কেন? ওটা ট্রিক। জন্ম নিবন্ধনের সঙ্গে টিকার কী সম্পর্ক? যখন কোনো টিকাই বাধ্যতামূলক নয়, পরিষ্কারভাবে সরকার জানাচ্ছে, আরটিআই জানাচ্ছে। কোনো ভ্যাকসিন যখন ম্যান্ডেটরি নয়, তাহলে জন্ম নিবন্ধনের সঙ্গে টিকার কী সম্পর্ক? প্রশ্ন করুন। ওইগুলো বলবে আর আপনারা আপনারা মানে ভয় পাবেন। ওরা বলবে ব্যাস ওইটাই তো ব্যাপার। দেবে না মানে চেপে ধরুন। দরকার হলে দু একজন সহযোদ্ধাকে নিয়ে যান, আর সেরকম হলে আমাকে ফোনটা ধরিয়ে দিন। আর তাতেও যদি মনে আমাকে নিয়ে চলে যান, আমি গিয়ে কথা বলবো। যেমন মাটি, নরম মাটিতেই মুরগি আঁচড়ায়। কতদিন মুরগি হয়ে থাকবেন? মুরগি কতদিন হয়ে থাকবেন? তারপরে ওই যে ভ্যাকসিন না নিলে ট্রেনে উঠতে দেবে না, ভ্যাকসিনের সার্টিফিকেট দেখাতে হবে, নইলে ঢুকতে দেবে না। ওইগুলো তো একই কেস হয়ে গেল, ব্যাপারটা তো একই হয়ে গেল, ব্যাপারটা একই। ফাইট করুন। এই লড়াইয়ে আপনার পাশে থাকার জন্যই আমি আছি, আমরা আছি। করোনাকালে যখন সবাই এরকম বলছে হোটেলে ঢুকতে গেলে ভ্যাকসিন সার্টিফিকেট লাগছে, অমুক লাগছে, তখনও গাড়ি ঘোড়া চালু হয়নি। আমি তখন দেখতে চাইলাম, দেখি তো ব্যাপারটা কি। তখন আমার এক সহযোদ্ধা, তার গাড়ি আছে, মানে সহযোদ্ধা বলবো না, আমার পাঠক, তিনি ঠিক সহযোদ্ধা নন, মানে ধনী ব্যক্তি আর কি, ভালো সম্পর্ক আমার। উনি তো বললাম চলুন তো ঘুরে আসি। তো বললো না এখন কি আর, কেন, চলুন তো, গাড়ি প্রাইভেট কারকে ওরা পাস দিচ্ছে, যাই হোক উনি পাস ম্যানেজ করলেন, কোনো ব্যাপার নেই। এবার পুরুলিয়া চলে গেলাম। আমি সে সময় লাইভ করেছিলাম পুরুলিয়ার একটি হোটেল থেকে, বরন্তির হোটেল থেকে, যে দেখুন কোনো কিছু ব্যাপার নেই, আমি এখানে এসেছি। তো সেই সময় হোটেলে ঢুকছি, কোনো রকম কিছু নেই। আমি তখন নিজে থেকেই বললাম, হোটেলের যে এন্ট্রি করে আর কি, আচ্ছা ভ্যাকসিন পাস না হলে কি ঢুকতে দেবেন না, এরকম ব্যাপার আছে কি? জিভ কেটে ফেললো, না স্যার কী যে বলেন, না না এরকম কোনো ব্যাপার নেই। তো কী হলো ব্যাপারটা? আমাকে দেখে কি নীতি বদলে ফেলতে পারে? আমি যে লোকটা সুবিধের নয়, গলার আওয়াজ শুনলে অনেকেই ভাবে লোকটা সুবিধের নয়, সে কারণেও হতে পারে। কিন্তু আমি এটাই বলতে চাইছি যে আমি থেকে এসেছি 2-3 দিন সেখানে, কোনো রকম ভ্যাকসিনের গল্প ছিল না। কেন, কীভাবে সম্ভব হল? তো এইটা করুন, একটুখানি ফেস করুন। বইগুলো সবসময় ভয়ে ভয়ে থাকেন কেন? আশাকর্মীদের ওপর চাপ সৃষ্টি করা থাকে,
চাপ দেওয়া থাকে, তাদেরকে ভ্যাকসিন টার্গেট দেওয়া থাকে, ওদের নির্দিষ্ট কোনো মাইনে নেই, প্রতি ভ্যাকসিনে তারা টাকা পয়সা পায়, পরিষ্কার কথা, এটাই পলিসি, সব উপর থেকে করা হয়। উপর থেকে করতে করতে দেখবেন ওই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অবধি চলে গেছেন, উপরে কে আছে করতে করতে। আর তারপরে যখন এইসব হবে, এই যে মুনাফাবাজি হবে, এবার আসছি মূল প্রসঙ্গে, ওনার সঙ্গে ব্যাপারে বলতে গিয়ে একটু সময় লাগলো, কিছু মনে করবেন না। তো 2004 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি লাইভ সেল বলে একটি কোম্পানি, তারা এই বাবা মাদের স্টেম সেল স্টোরের জন্য ব্যাংক চালু করলো। কত টাকা লাগবে মোটামুটিভাবে শেষ নেই, 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। এবার যদি আপনি লাইফ টাইম রাখেন তাহলে আরও বেশি হবে, তখন রিনিউয়ালটা লাগবে না। মানে 50,000 টাকা মোটামুটি ধরে রাখুন, আবার মিনিমাম, সেটা আবার ওরা ইএমআই করে দিচ্ছে, জানেন তো ইএমআই, হ্যাঁ, কত বড় ব্যবসা, দারুণ ব্যবসা, ফার্মা কোম্পানির ব্যবসা। এবার প্রশ্ন করুন তো, 2004 সাল থেকে কেন স্টেম সেলের ব্যাংকিংয়ের দরকার পড়লো, আগে কেন পড়লো না? কেন? ওরা বাজারটা তৈরি করে নিল, কারণ ওই যে ভৌ বাচ্চাদের দেওয়া শুরু হয়েছে, এবং বাচ্চাদের এমন এমন সব রোগ হওয়া শুরু করলো যেগুলোর আগে কখনো ছিলই না। তাহলে বাবা মা তো চাইবেই বাচ্চাটা এরকম বিকলাঙ্গ হয়ে বা অসুস্থ হয়ে বা শয্যাশায়ী হয়ে পড়ে থাকবে। বাবা মার ব্যাপারটা খুব দুর্বল জায়গা, জানেন তো, খুব দুর্বল জায়গা, কারণ বাবা মা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে পৃথিবীতে, সবচেয়ে আবেগের জায়গা, আর সেটাকে ওরা এনক্যাশ করতে চায়, এনক্যাশ। দুর্বল জায়গাটা নিয়ে ভালো ব্যবসা হয় না। আর বাবা মা দেখবেন সন্তানের জন্য কি চায়, বেস্ট এডুকেশন চায়, অতএব ব্র্যান্ডেড স্কুল, ঘটি বাটি বিক্রি করে হলেও ওটাকে ওরা ব্যবহার করতে চায়। আপনাদের দয়া মায়া ভালোবাসা একটা ভালো ভালো পণ্য ওদের কাছে। আমরাই তো করি, আমরাই তো এটা করি। আমাদের মধ্যে যে শয়তান আছে, আমরাই তো আমাদের ব্যবহার করতে থাকি। উই কিপ অন ইউজিং ওয়ান অ্যানাদার, তাই তো, তারই একটা অঙ্গ। তো বেস্ট এডুকেশন দেবে, বেস্ট ট্রিটমেন্ট দেবে, এই বেস্ট করতে করতে গিয়েই ফাঁদে পড়ে যায়। তারা ভাবে না যে কেন হচ্ছে এটা। 2004 সাল থেকে লাইভ সেল ঝাঁপ খুলে বসলো, দোকান খুলে বসেছে। তখনও কি আপনারা মানুষ জানতো? অতটা জানতো না। তারা ভেতরে ভেতরে টপ লেভেলের লোকজনের সঙ্গে যাদের পয়সা কড়ি আছে খরচ করার মতো, এবং যাদের মধ্যে প্যানিক আছে, যত শিক্ষিত তত প্যানিক, তত ভয়, জানেন তো। হারাধনের 10টি ছেলে ছোটোবেলায় কে কোথায় কোন খোঁজ খবর নেই, এবং তারা কিন্তু আরও সুস্থ হয়েই বড় হয় আর কি। আর যেই মাত্র একটি মাত্র হয় সবেধন নীলমণি, সমস্ত অ্যাটেনশন তার উপরে পড়ে, এবং মায়া মমতা ভালোবাসা স্নেহ হারানোর ভয় সব ওই একটি সন্তানের উপরে পড়ে, বা 2টি সন্তান হলে তার উপরে পড়ে। আগে তো অনেক থাকতো এরকম, তখন ব্যাপারটা অতটা ছিল না। কিন্তু এখন যেহেতু কমে গেছে, 1টা বা 2টো, খুব বেশি হলে 2টো, নাহলে 1টাতে এসে দাঁড়িয়েছে, শিক্ষিত শ্রেণীর কথা বলছি তথাকথিতভাবে, তাই আবেগটা এবং এই সেন্টিমেন্টটাকে এনক্যাশ করা এডুকেশনের ক্ষেত্রেও ভালো আছে সুযোগ, বেস্ট এডুকেশন, বেস্ট প্রাইভেট স্কুল, আবার বেস্ট ট্রিটমেন্টের নাম করে স্টেম সেল, কারণ ওই যে ভৌটা দেওয়া হয়ে গেছে। তো যাদের কাছে টাকা আছে, বেশি শিক্ষিত, এবং যারা সন্তানের জন্য খরচ করতে চাইবে আগামীতে, তারাই তো স্টেম সেল করবে, এবং যারা বউ নিয়েছে, ঠিক আছে। এইবার দেখুন, এই বউ নেওয়ার ব্যক্তিটা যখন বাড়লো, সরকারি ক্ষেত্রে হাসপাতালগুলোতে যখন গরিব গুবরো মানুষের বাচ্চাগুলোকেও গুঁজে দেওয়া হলো, সংখ্যাটা বাড়লো, স্প্যানটা বাড়লো, তখন 2004 সাল থেকে শুরু হলো আমাদের দেশে, মানে 20 বছর আগেকার কথা, সেদিনের কথা, এই স্টেম সেল স্টোর করার ব্যাংকিং। ভালো ব্যবসা। আপনি কেন, আপনাকে এটাই বলা হবে, আপনি যদি আপনাদের বাবা মা যদি আপনাদের স্টেম সেল সংরক্ষণ করেন, তাহলে আপনার সন্তানের আগামীতে যে ভয়ঙ্কর অনেকগুলো চাইল্ডহুড রোগ, মানে এগুলো ছোটোবেলাতেই কিন্তু হচ্ছে, এই যেমন একটা উদাহরণ দেখলেন, তো চাইল্ডহুড বাচ্চা কাচ্চার যে রোগটা হবে আগামীতে, মানে এরকমের 80খানা বলেছে, যেগুলো খুব ট্রিট করা খুব কঠিন স্টেম সেল ছাড়া। স্টেম সেল হলে নাকি একটা ভালো আশার আলো ওরা দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি চাইবেন, তাই তো, যাদের টাকা আছে ওরা টার্গেট করে, এবং বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলোতে যারা সন্তানের জন্য যান আর কি, তারা ডেটাগুলো কালেক্ট করে রাখে, মানে প্রেগন্যান্সির পরামর্শ নিতে চান,
কাউন্সেলিং করতে যান, যে মা প্রেগন্যান্ট, ডাক্তারের কাছে গেল এবং চেম্বারে ওর নাম, সেই বাবা মাদের নাম ঠিকানাগুলো ওরা ফোন নাম্বারগুলো লিখে রাখে এবং সেগুলো আবার বিক্রি করে ওরা এই স্টেম সেল কোম্পানিগুলোকে, যেমন সবার আগে লাইভ সেল। এবার এরা ওখান থেকে সেই বাবা মাকে ফোন করে যে আপনার তো আপনি তো বাবা হতে চলেছেন বা আপনি তো মা হতে চলেছেন, তো স্টেম সেল যদি আপনারা রাখেন এরকম এরকম একদিন এসে কথা বলুন আমাদের সঙ্গে, একটা আমরা প্রেজেন্টেশন আপনাদের দেখাবো, এতে করে আপনার সন্তানের আগামীতে, মানে সন্তান হওয়ার আগেই আর কি, তার যে রোগ টোগগুলো হবে সেগুলো আপনাদের স্টেম সেল যদি আপনারা প্রিজার্ভ করেন, আপনারা 5 বছরের জন্য করতে পারেন, 10 বছরের জন্য করতে পারেন, লাইফ টাইমের জন্য করতে পারেন, বিভিন্ন প্যাকেজ আছে। আসুন স্যার, আসুন ম্যাডাম, দেখে যাবেন, শুনে আপনারা সিদ্ধান্ত নিন। এবার আপনি কি করবেন, তাই তো? সন্তান জন্মের আগে যখন অনেক বাবা মা স্কুল ঠিক করে রাখে মোটামুটিভাবে, এমনই শোনা যায় যে কোন স্কুলে পড়াবে, মানে ইট পেতে রাখতে হয়, এমনটাই মানে ব্র্যান্ডের মহিমা। তো তারা ভাববে না, ভাববে তাই তো আমার সন্তানের যদি অসুখ বিসুখ হয়, কি স্টেম সেলটা দিয়ে রাখি। সাবধানের মান নেই, প্যানিকবাজির ব্যাপার, আর ক্ষেত্র প্রস্তুত। কারণ বাবা মাগুলো দেখবে আশপাশের ছেলে মেয়েদের সত্যিই তো এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রোগ হচ্ছে, জেনেটিক অটো ইমিউন ডিজিজ হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, তাই তো তাহলে আমার সন্তানেরও তো হতে পারে, তাহলে রেখে দিই। তারা এই প্রশ্নটা করবে না যে কেন হচ্ছে। কেনটা আমরা করি না, কেনটা হারিয়ে গেছে আমাদের জীবন থেকে, প্রশ্নটাই হারিয়ে গেছে। উই হ্যাভ ব্যানিশড অল দ্য কোশ্চেন্স ফ্রম আওয়ার লাইফ because they are supplying us with the answers. They are providing us with the answers they choose to supply. প্রশ্ন করার আগেই আমরা উত্তরগুলো পেয়ে যাই, মানে ওরা সাপ্লাই করে সাজিয়ে রেখে দিয়েছে যে এই উত্তরগুলো আপনাদের জন্য দিলাম। গেল। এবার শুনুন, কিছুদিন আগে MMR ভ্যাকসিন যখন দেওয়া হচ্ছে, ঠিক ওই সময়টাতেই বা দেওয়া হবে ওই সময়টাতেই, মানে স্কুলগুলোতে আমাদের এক সহযোদ্ধা, তিনি তখন পিতা হতে চলেছেন, তাঁর স্ত্রী গর্ভবতী। তিনি এরকম একটি ক্লিনিকে যান স্বাভাবিকভাবে পরামর্শ নেওয়ার জন্য। এবার ঠিক তার 2 দিন বাদেই তার কাছে ফোন আসে যে আপনি তো এসেছিলেন, আপনি কি স্টেম সেল রাখবেন? উনি তো চমকে ওঠেন, কী ব্যাপার, জানলেন কি করে? তখন জানা গেল খোঁজ খবর করে যে উনি যে ক্লিনিকে গিয়েছিলেন সেখান থেকেই ডেটাটা এই কোম্পানির কাছে চলে গেছে এবং সেখান থেকে কোনো এক্সিকিউটিভ, মানে কল করে যারা আর কি, তারা ফোন করছে। স্বাভাবিকভাবে উনি আমাকে ফোন করে যে স্যার এরকম একটা ব্যাপার আছে, যে আমাকে বলছে। আমি তো অবাক হয়ে গেলাম। তো আমি বললাম তুমি যাও তো, গিয়ে দেখো ওরা কী প্রেজেন্টেশনটা দেয়। যাই হোক, তিনি গিয়েছিলেন, গিয়ে মোটামুটি কথাবার্তা বলে এসেছিলেন, তারপরে আমাকে জানিয়েছিলেন। তো আমি তখন তাকে বলেছিলাম দরকার নেই, এটা তো আসলে একটা মুনাফাবাজির চক্র হচ্ছে। ঠিক MMR-এর সময় ওই টাইমটাতে তিনি হয়তো আমার ভিডিওটা শুনছেন, এই সময় মনে পড়ে যাবে। অর্থাৎ MMR-এর সঙ্গে দেখুন এই অটিজমের যে কী রকম একটা যোগ, ঠিক ওই সময় থেকেই ফোনগুলো আমাদের সাধারণ মধ্যবিত্তদের কাছে আসতে শুরু করলো। যার কথা বলছিলাম সে একদম সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, খুব একটা নিম্নবিত্তও বলা চলে। তো তার কাছে ফোন এলো, অর্থাৎ ওরা জানে যে এটা হতে চলেছে। কারণ যারা ভৌ ভৌ দিচ্ছে তারাই তো ওইগুলো করছে, তাদেরই বিভিন্ন অর্গ্যান, তারাই ইন্স্যুরেন্সে আছে, তারাই ভ্যাকসিন বানাচ্ছে, তারাই কিওর দিচ্ছে, টোটাল একটা সিস্টেমেটিক ওয়েতে তারা র্যাপো নিয়ে কাজ করছে। তো এই ক্ষেত্রে এটা আমার মনে পড়ে গেল। এবার তাহলে কি দাঁড়াবে, যারা বাচ্চাদের এরকম সমস্ত ভ্যাকসিন দেওয়াচ্ছেন, সবার না হলেও আগামীতে অনেকের মধ্যেই অটিজম থেকে শুরু করে বিভিন্ন অটো ইমিউন ডিজিজ, জেনেটিক ডিসঅর্ডারের জন্য তৈরি থাকুন। আমি বলছি, এটা তথ্যও বলছে, আমার পর্যবেক্ষণও বলছে, তৈরি থাকুন।
যে সমাজে যত বেশি ভ্যাকসিনেটেড পিপল, ভ্যাকসিনেটেড চিলড্রেন, সেখানে শিশুদের মধ্যে রোগ অসুস্থতা সবচেয়ে বেশি। এটা ইউরোপ আমেরিকার দিকে তাকিয়ে ওখানে একটু ঘোরাঘুরি করলেও আর তথ্য তো আছেই, দেখতে পাবেন। ওবেসিটি থেকে শুরু করে, অটিজম থেকে শুরু করে বিভিন্ন রকমের যে ডিসঅর্ডার বাচ্চাদের মধ্যে, গ্রামের কাদামাখা বাচ্চাগুলোকে দেখবেন, দেখতে শুনতে হয়তো আপনাদের ভাল লাগবে না, ওরা তো সাজুগুজু করে থাকে না, জামা কাপড়ও ঠিকঠাক পরে না, কাদার মধ্যে খেলে, বৃষ্টির মধ্যে দৌড়োয়, রোদের মধ্যে ছোটাছুটি করে, আমরা করেছি তো, কিন্তু সুস্থ। সেটা অবশ্য ফার্মা কোম্পানির পছন্দ নয় বলে এবার গ্রামেগঞ্জেও বদ্ধ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মগজ ধোলাই করে গ্রামেগঞ্জের বাচ্চাদের মধ্যেও সব কটা ভ্যাকসিন না গুজলেও, প্রাইভেটে তো সবই লাখ লাখ টাকার পয়সা দিয়ে সবাই কিনছে, যত ভ্যাকসিন হবে তত সন্তান সুস্থ থাকবে এই কামনায়, এই ভ্রান্ত ধারণার শিকার হয়ে তো গ্রামেও পুরোটা ডোজ না দিলেও সরকারিভাবেও যা দেওয়া হয় সেটাও কি কম। অতএব বাজারটা কিন্তু এই স্টেম সেল কোম্পানির বাজারটা আগামীতে যে বাড়বে তাই ওরা রেডি করে রেখেছে, তাই ওরা ফোন করছে। আর এই স্টেম সেল থেরাপি করে আপনার সন্তান যে সুস্থ হবে তার গ্যারান্টি কি ওরা দেবে? না। ওই যে আশার আলো, একটা চান্স আছে আর কি, একটা চান্স আছে। আর আশায় মরে চাষা, তাই না? এবার আপনি যখন আপনার চারপাশে এরকম অসুস্থ বাচ্চাদের সংখ্যা বাড়তে দেখবেন, আগামীতে শুরু হয়ে গেছে, এই যে আমি দেখলাম, তখন আপনার কি মনে হবে? যে তাই তো, বাচ্চাদের এরকম হচ্ছে, আহারে আমি স্টেম সেলটা দিয়ে রাখি, মনে হবে। এটাই তো ট্যাকটিক্স। আর বলে দিই, অটিজমকেও নাকি স্টেম সেলের মাধ্যমে সারানো, এরকম কিছু কিছু সংস্থা দাবি করছে, ভুয়ো বিভিন্ন রকমের সংস্থা। সাবধান, স্টেম সেল দিয়ে অটিজমের ট্রিটমেন্ট ওরাই বলছে এখনো পর্যন্ত এক্সপেরিমেন্টাল স্তরেই আছে, এখনো পর্যন্ত কোনো কিওর নেই এটার, অটিজমের অন্তত স্টেম সেলের মাধ্যমে কোনো কিওর নেই। বুঝাতে পেরেছি? তাই এরকম ধরনের যারা অটিস্টিক চিলড্রেন আছেন, যাদের বাড়িতে আছে, যারা এরকম মানসিক কষ্টে আছেন, তাদের কাছে কিন্তু এই লক্ষ লক্ষ টাকার প্যাকেজের বিনিময়ে স্টেম সেলের গল্পটা বলা হবে, এবং তারা যেন ফাঁদে না পড়েন, আমি এই কারণেই এই ভিডিওটি করছি, বললাম আর কি। এবারে আমি শেষ অংশে চলে আসছি লাইভের। অনেকেই, এটা 3 দিন আগেকার ঘটনা, আমি কালকে লাইভ করতে পারিনি, 2-3 দিন আগেকার ঘটনা। আমি বলেছিলাম যে নো টলারেন্স নীতি ডোনাল্ড ট্রাম্প নেবে, এটাও বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প কিন্তু কন্ট্রোলড অপোজিশন। আমি কিন্তু তখন যখন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হলেন তখনও কিন্তু আমি এই সন্দেহ প্রকাশ করেছিলাম, যে বলেছিলাম উনি রাষ্ট্রপতি হন, শপথ গ্রহণ করুন, ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। কারণ ব্যাংকিং ব্যবস্থা, অর্থনীতি এবং মুদ্রা ব্যবস্থা যদি কোনো দেশ নিজে থেকে তৈরি করতে না পারে এখন, তাকে জায়নিস্ট ব্যাংকিং যে সিস্টেম তাকেই অনুসরণ করতে হবে। তাই যতই বাইরে ডায়লগবাজি করে, সংলাপবাজি করে আপনি প্রমাণ করতে চান আপনি নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিরোধী, বাস্তবে কিন্তু আপনি সেটা নন। তাহলে বুঝতে হবে ভেতরে ভেতরে আপনার কোনো ডিল আছে, কোনো এজেন্ডা আছে, যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিন্তু একটুখানি ভাবলেই বোঝা যাবে। ডোনাল্ড ট্রাম্প ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে বক্তব্য রেখেছেন, এবং সাম্প্রতিককালে আপনারা জানেন ইসরায়েলের রাষ্ট্রপতি নেতানিয়াহুকে যেভাবে চেয়ারটা পেতে দিচ্ছেন বসার জন্য, সেসব ভিডিও আপনারা দেখেছেন, এবং গাজাকে যেভাবে আমেরিকা পরিষ্কার বলেই দিয়েছে ওটা ইসরায়েলেরই ব্যাপার আর কি, দিয়ে দিতে হবে, এরকম আর কি অকপটভাবে ডোনাল্ড ট্রাম্পকে যে কারণে আনা হয়েছে, সেখানে আমি বলেছিলাম যে এবারে আমরা নিউ ওয়ার্ল্ড অর্ডারকে কায়েম করার, বিশেষ করে তৃতীয় বিশ্বে কায়েম করার, নিউ ওয়ার্ল্ড অর্ডার মানে কিন্তু শুধু ভ্যাকসিন নয়, ভৌ নয়, ঠিক আছে? আমেরিকায় না হয় প্যান্ডেমিকটা এলো না, ওরা জনগণকেও ট্রাম্প বলল যে ঠিক আছে, জনগণ সেটা খুশি, তার বিনিময়ে অভিবাসন নীতি, মাইগ্রেশন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের যে আরও নীতি আছে, নতুন বিশ্ব ব্যবস্থার, সেগুলো তো কায়েম করতে হবে। সর্বত্র তো একই নীতি একইভাবে কায়েম করা যাবে না। যেখানে মানুষ ঠিক আছে ওখানে ওইটা হলো না,
ওটাকে আপাততভাবে ব্যাকগ্রাউন্ডে রাখুন, বাকি কাজগুলো করতে হবে। তার মধ্যে সেটা শুরু করে দিয়েছেন ট্রাম্প, এবং এইটা যে ইমপ্লিকেশন কতটা দূর যেতে পারে, কতটা আগামীতে এখান দিয়ে এটার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যে কী বার্তা দিলেন, ভাবলেই আপনারা শিউরে উঠবেন যদি ভাবেন। তবে আমি শিউরে ওঠার জন্য বলছি না, আমি বলছি মানসিক প্রস্তুতি রাখবার জন্য বলছি, ব্যাপারটা বোঝার জন্য বলছি, আর কিছু নয়। তো ডোনাল্ড ট্রাম্প নাকি, খবরে যেগুলো আসছে, ডোনাল্ড ট্রাম্প নাকি আর গ্লোবাল ওয়ার্মিংয়ের যে বিভিন্ন প্রজেক্টগুলো আছে, গ্রিন এনার্জির যে বিভিন্ন প্রজেক্টগুলো আছে, সেখানে নাকি আর টাকা পয়সা ঢালবেন না, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বেরিয়ে আসবেন জানিয়েছেন, কিন্তু এখনও 1 বছর পুরনো হয়নি। তো এগুলো মিডিয়ার মাধ্যমে আমাদের জানানো হচ্ছে, কিন্তু বাস্তবে তিনি আদৌ ফান্ডিং বন্ধ করেছেন কি না সেটা কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারি না। যেমন করে করোনার সময় দিল্লিতে দিল্লিতে মানে নাকি মানে মরার নাকি জায়গা হচ্ছিল না, এত এত মানুষ নাকি করোনায় মারা যাচ্ছিলেন, এমনটাই প্রচার ছিল আর কি সংবাদ মাধ্যমে। বাস্তবে দিল্লিতে কিন্তু আমাদের যারা স্থানীয় সহযোদ্ধা ছিলেন সেই সময়, তাদের মাধ্যমে, তাদের ভিডিওর মাধ্যমে জেনেছিলাম যে ব্যাপারটা আদৌ তা নয়। অন্য শ্মশানগুলো বন্ধ রেখে একটি মাত্র শ্মশানকে যদি আপনি খুলে রাখেন, তাহলে সেখানে লাইন পড়বেই, আর সেটাকে আপনি ভিডিও দিয়ে দেখালে মনে হবে বাপ রে বাপ, এত মানুষ মারা যাচ্ছে। কায়দাটা ওটাই ছিল। অর্থাৎ ধরুন কোনো জায়গায় 10টা শ্মশান আছে, প্রতিদিন তো মানুষ মরে, মানুষের মৃত্যু তো হবেই কোনো না কোনো রোগে, একদিন না একদিন মানুষকে চলে যেতে হয়। এবার 10টা শ্মশানের মধ্যে যদি আপনি 9টাকেই বন্ধ করে রাখেন, বাকি থাকলো একটি, তাহলে লোকজন কোথায় যাবে? সেখানেই যাবে। তাহলে 10টা শ্মশানের মৃতদেহ একটা শ্মশানের যখন লাইন দেবে তার পরিজনেরা, তখন সেটা লম্বা দেখাবে, এবং সেটার ভিডিও করলে আপনি ঘরে বসে আতঙ্কিত হবেন, বাপরে করোনা। কায়দাটা এটাই ছিল। তো সেরকমভাবে আমেরিকা আদৌ কোথায় কোথায় কতটা ফান্ডিং বন্ধ করছে, আদৌ করছে কি না, সেগুলো কিন্তু এখনও ধোঁয়াশা আমি মনে করি। এগুলো আইওয়াশও হতে পারে। খবরের কাগজের মাধ্যমে মানুষের মধ্যে এই ভাবনাটা ছড়িয়ে দেওয়া, এই দেখুন ডোনাল্ড ট্রাম্প লড়াই করছে, এই দেখুন ডোনাল্ড ট্রাম্প নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধে লড়াই করছে, এই দেখুন ডোনাল্ড ট্রাম্প ক্লাইমেটকে হোক্স, গ্লোবাল ওয়ার্মিংকে হোক্স বলেছে বলে ডোনাল্ড ট্রাম্প আর কোনো ফান্ডিং করছে না। এগুলো কিন্তু আইওয়াশও হতে পারে, কারণ মানুষ ওটা শুনতে চায়। হুয়ের প্রতি আমি সেদিন পরে তথ্যগুলো দিয়ে দেব। গোটা ইউরোপ আমেরিকা জুড়ে হুয়ের প্রতি বিশ্বস্ততা কমছে, হু করে কমছে। সাম্প্রতিক যা ছিল মানে মানে ক্রেডিবিলিটির যে জায়গাটা ছিল হুয়ের প্রতি, সেটা কমতে কমতে কোনো কোনো দেশে 30% এসে পৌঁছেছে। অর্থাৎ 70% মানুষ আর হুকে বিশ্বাস করছেন না প্রথম বিশ্বের। হ্যাঁ, এমনকি ভারতের মতো দেশেও তথ্য বলছে যে হুয়ের প্রতি ক্রেডিবিলিটি অন্তত 70% মানুষের আছে। এখন ওই যে আমরা পিছিয়ে পড়া এখনও তো হু মনে করি, অন্তত 30% মানুষের ক্রেডিবিলিটি কিন্তু চলে গেছে, এবং সেটা বাড়ছে প্রথম বিশ্বে আরও বেশি। তাহলে এই অবস্থাতে যদি হুকে খলনায়ক বানিয়ে অন্য একটা হু বা অন্য একটা সিস্টেমে প্যান্ডেমিককে, এদিকে প্যান্ডেমিক তৃতীয়ত 20 বাও চলে, কায়দা করে একটা কন্ট্রোলড অপোজিশন তৈরি করে, যেমনকি হিটলারকে করা হয়েছিল, যেমন করে আমাদের গোটা বিশ্বজুড়ে মার্ক্সবাদীদের একটা করা হয়েছে কন্ট্রোলড অপোজিশন। এই নিয়ে আমি লিখেছি গ্রিগরি রাসপুটিনে, তো আপনারা অনেকেই পড়েছেন। তো সেই একইভাবে ট্রাম্পকে ব্যবহার করা হচ্ছে বলে আমার বিশ্বাস। কীরকম, আমি এটা আগের ভিডিওগুলোতে বলেছি। কীরকম দেখুন, দ্বিতীয়বারে যখন ট্রাম্প আরেকবার যখন রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এলেন, প্রথমবার জেতার পরে দ্বিতীয়বারে তিনি কিন্তু হেরে গেলেন। তখনও একই এজেন্ডায় তার ছিল, টম হোম্যানকে তিনি বর্ডার জার করেছিলেন, ক্লাইমেটকে, গ্লোবাল ওয়ার্মিংকে তিনি হোক্স বলছেন, এবং তিনি এই যেটাকে গ্রিন এনার্জি ইনভেস্টমেন্ট, সেটাকেও তিনি উড়িয়ে দিচ্ছিলেন। তা সত্ত্বেও তিনি কিন্তু হেরে গেলেন, হারিয়ে দেওয়া হলো, বাইডেন ক্ষমতায় এলো। তো সেই একই এজেন্ডা কোনো পরিবর্তন না করে, অন্তত দৃশ্যত কোনো এজেন্ডার পরিবর্তন না করে ডোনাল্ড ট্রাম্প কেন আবার ক্ষমতায় এলেন? 47th প্রেসিডেন্ট হলেন কি করে, প্রশ্ন করবেন না? তাহলে কি হবে? আন্ডার দ্য টেবল কোনো একটা ডিল হয়েছে, একটা ডিল হয়েছে, সেটা আমাদেরকে আইওয়াশ করে এগুলো দেখানো হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি সত্যি নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধে হতেন, তাহলে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তাকে বলতেই দেওয়া হতো না, তার আগেই তাকে সরিয়ে দেওয়া হতো, যেমন করে JF কেনেডিকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার ক্ষেত্রে একটা অ্যাটেম্প করা হয়েছিল সেই সময়, তো ওটা একটা যে নাটকবাজি ছিল সেটা এখন পরিষ্কার। তাহলে তাকে বলতে দেওয়া হলো, তিনি বেশ করে বললেন, তার মেজাজে তিনি মানে ট্রাম্পের যেটা টিপিক্যাল একটা ব্যক্তিত্ব, পার্সোনালিটি, সেটাকে তার প্রতিফলন ঘটল, অর্থাৎ পুরোটাই আইওয়াস চলছে। তো কেন এটা করা হলো? মূল উদ্দেশ্য কিন্তু তৃতীয় বিশ্ব এবং ইউজলেস ইটার্সদের উপর শাস্তি নামিয়ে আনা, বিশেষ করে গরিব মানুষ, রুজির সন্ধানে এদেশ থেকে ওদেশে ছুটে যাওয়া মানুষ, ইউজলেস ইটার্স। আপনারা জানেন যে নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা টার্গেট হচ্ছে ইউজলেস ইটার্সের ওপর শাস্তি বা দমন পীড়নকে নিয়ে আসা। তারই একটি এজেন্ডা হচ্ছে এই ট্রাম্পের নীতি, আমেরিকা ফার্স্ট। আচ্ছা, এবার প্রশ্ন করুন তো, এই যে মানুষগুলো যাদের আমেরিকা ভারতবর্ষে ফিরিয়ে দিল, বা অন্য দেশের মানুষও আমেরিকায় আছে, অবৈধভাবে আছে বলা হয়, ইলিগাল ইমিগ্রেন্টস, এবার প্রশ্ন করুন তো, আমেরিকার আসল অধিবাসী কারা? আদিবাসী রেড ইন্ডিয়ানস, এবং রেড ইন্ডিয়ান ফাইটার্সদেরই অ্যাপাচি বলা হয়, যে নামে ওরা মোটর বাইকও বের করে ফেলেছে, অ্যাপাচি। এরা কারা ছিল? যারা সাদা সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে, দখলের বিরুদ্ধে তারা লড়াই করেছিল, রেড ইন্ডিয়ান ফাইটার্স। কেন করেছিল? এই সাদা চামড়ার লোকগুলো যারা এখন দেখতে পাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প বলুন, যাই বলুন, আমেরিকার সাদা চামড়া, ওরা কিন্তু আমেরিকার অধিবাসী নয়, ওরা ব্রিটেন থেকে গিয়েছিল, ইংরেজ। সেখানে আমেরিকা আলাদা কোনো জাত নয়। আমেরিকানস আর নট অ্যাট অল এ সেপারেট এন্টিটি, ওরা ব্রিটিশ। ওরা জবরদখলকারী হিসেবে আমাদের দেশেও ঢুকেছিল, গোটা বিশ্বেই ঢুকেছিল। তখন ওরা আমেরিকা, ওই যে কলম্বাস ডিসকভার্ড আমেরিকার গল্পটা হয়। আরে ভাই, আমেরিকাকে কেউ ডিসকভার করার দরকার ছিল নাকি? এগুলো মানে ব্রেন ওয়াশের ইতিহাস। America did not want to be discovered by Columbus. In fact, it didn't need to be discovered by anybody. Who the hell are you? কোনো দরকার ছিল না ডিসকভার হওয়ার। ভাস্কো দা গামা নাকি ভারত আবিষ্কার করেছিল, তাই? আহারে, তার আগে ভারতের সভ্যতা ছিল না? আমরা কি আবিষ্কৃত হওয়ার জন্য অপেক্ষা করছিলাম? ওয়ার ইউ ওয়েটিং টু বি ডিসকভার্ড? নো, এগুলো পুরোটাই হচ্ছে প্রোপাগান্ডা, ব্রেন ওয়াশ। মানে তথাকথিতভাবে যারা আদি মানুষ, তাদেরকে অর্থের বল, প্রতিপত্তির বল, হিংসা, অ্যাগ্রেশন দিয়ে তাদের উপর দমন করা। ঠিক সেইভাবেই সাদা চামড়ার মানুষগুলো তামাটে চামড়ার রেড ইন্ডিয়ানদের জমি দখল করলো, অরণ্য দখল করলো, ভূমি দখল করলো, করে এখন ওরা সেখানে অত্যাচারিত, সংখ্যালঘু, পরাজিত। তথ্য বলছে, এই নিয়ে আমার একটি রেড ইন্ডিয়ান জেনোসাইডের ওপর একটি বই লেখার ইচ্ছে আছে। পৃথিবীতে যত বড় হত্যাকাণ্ডগুলো হয়েছে, সবচেয়ে বেশি মানুষ মারা গেছে রেড ইন্ডিয়ান জেনোসাইডে, যেটা সাহেবরা রেড ইন্ডিয়ানদের হত্যা করেছে। কত লক্ষ কোটি, তার কোনো হিসেব নেই। এ নিয়ে রিসার্চের দরকার আছে। এ নিয়ে আমি বাংলাতে কোনো বই এভাবে লেখা হয়নি, দেখছি, আমি ভাবছি পরবর্তীতে যদি লিখতে পারি। তাহলে সেই আমেরিকানরা, ডোনাল্ড ট্রাম্প যার প্রতিনিধি, যারা জবরদখলকারী, তারা ইলিগাল ইমিগ্রেন্টস তাড়াচ্ছে দেশ থেকে। ভাবলে হাসি পায় না আপনার? ভাবলে হাসি পায় না? আমার তো হাসি পায়, কিন্তু আমাদের হাসির তো দাম নেই। ক্ষমতায় থাকলে তবেই দাম থাকে, অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা, তাই তো? তাহলে এবার একটু প্রশ্ন করুন, আমাদের দেশে নাদির শাহ এসেছিলেন আক্রমণ করতে, এসেছিলেন তো আক্রমণকারী হিসেবে। সুলতান মাহমুদ এসেছিলেন, তারও আগে আলেকজান্ডার এসেছিলেন। তাদের কোনো ভিসা লেগেছিল? ভিসা, পাসপোর্ট লাগেনি। তারা আক্রমণকারী ছিলেন, বলতেই পারেন তারা তো আক্রমণকারী ছিলেন। দে ওয়ার ইনভেডার্স। তাদের তো ডকুমেন্ট লাগে না।
আচ্ছা, হিউয়েন সাংয়ের ডকুমেন্ট লেগেছিল? হিউয়েন সাং, ফা হিয়েন লেগেছিল, প্রাজ্ঞ মানুষ ইবন বতুতা লেগেছিল, লাগেনি। হিউয়েন সাংয়ের মতো প্রাজ্ঞ মানুষ এবং আমাদের শিলভদ্রের মতো বিজ্ঞ মানুষ, প্রাজ্ঞ মানুষ, তারা তো অন্য দেশেও গেছেন তো। অতীশ দীপঙ্কর সিজ্ঞান গেছেন, অতীশ দীপঙ্কর সিজ্ঞানের কথাই বলতে চাইছিলাম। তিব্বতে গেছেন, তার ডকুমেন্ট লেগেছিল, লাগেনি। তাহলে দেখুন, অতীতে আক্রমণকারীদেরও ডকুমেন্ট লাগতো না, অন্তত এটা ভালো ছিল। বিজ্ঞ মানুষ, জ্ঞানী গুণী মানুষ, শ্রদ্ধেয় মানুষেরও ডকুমেন্ট লাগতো না, অবাধ ছিল। এবং মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে পারত, সাধারণ মানুষও পারত, আক্রমণকারীরাও পারত। কিন্তু এখন কি হয়েছে? আপনারা ভাবছেন বর্ডার হয়ে নিরাপদ হয়েছে? না 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 না, এখন হিউয়েন সাংরা পারে না আসতে, অতীশ দীপঙ্কর সিজ্ঞানরাও যেতে পারে না। কি অবাক হচ্ছেন? আমি বুঝিয়ে দিচ্ছি। কিন্তু আক্রমণকারীরা আসতে পারে, কি বিশ্বাস হচ্ছে না? জেট প্লেনে চেপে আসেন তারা, প্রাইভেট জেটে আসেন। বিল গেটস, উনি তো আক্রমণকারী, আমাদের দেশের মানুষকে তিলে তিলে হত্যা করছেন, শোষণ করছেন, নিপীড়ন করছেন। নাদির শাহ যা করতে পারেননি, সুলতান মাহমুদ যা করতে পারেননি, কতটুকু করেছিলেন? কটা মানুষকে মেরেছিলেন? বিল গেটস তার চেয়ে কয়েক গুণ করছে। কি কৌশলে করছে, ভৌ মুজে দিয়ে করছে, ফার্মা কোম্পানিতে ইনভেস্ট নিয়ে করছে। এবং সেদিন তিনি তো বলেইছেন ইন্ডিয়া একটা ল্যাবরেটরি। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পও বুঝিয়ে দিলেন, গরু গাথার মতো হাত কড়া দিয়ে পড়িয়ে এলেন। ল্যাবরেটরি, এখানে কি ইটস এ প্লেস টু ট্রাই থিংস। হ্যাঁ, বলেই তো দিয়েছেন ল্যাবরেটরি, আর কি চাই? এবার ধরুন বিল গেটস প্রাইভেট জেটে এলেন, নামার পরে বললেন সরি, আমি না ভিসাটা আনতে ভুলে গেছি, বা করাই হয়নি ভিসা, বা আমার পাসপোর্টও সঙ্গে নেই। ওকে বের করে দেবে ভারত সরকার? হিম্মত আছে? তাহলে কি হলো? আক্রমণকারীদের এখনো কিছু লাগে না, আক্রমণকারীদের এখনো কিছু লাগে না। কিন্তু দীপঙ্কররা, হিউয়েন সাংরা পারে না, তাদের ডকুমেন্ট লাগে। শুধু তাই নয়, দালাল হতে হয়। নোবেল প্রাইজ যেমন, ধরুন এখনকার অতীশ দীপঙ্কররা আগের মতো স্বাধীনভাবে জ্ঞান চর্চা করতেন, তারা তো এখন কি পারেন না? এখন জায়নিস শক্তির কিছু বুদ্ধিজীবী তৈরি করে দেয় নোবেল প্রাইজের নাম করে, বিভিন্ন অ্যাওয়ার্ড, বুকার অ্যাওয়ার্ডের নাম করে। তাঁরা এক দেশ থেকে আরেক দেশে সহজে যেতে পারেন, কিন্তু তারও ডকুমেন্ট লাগে, ডকুমেন্ট ছাড়া পারেন না, ডকুমেন্ট লাগে। এবং কিন্তু বিল গেটসদের লাগে না। তাহলে কি হচ্ছে? ফ্রি থিঙ্কিং মানুষগুলো তারা কিন্তু আর এক দেশ থেকে আরেক দেশে তারা আটকে দেবেই না ভিসা। ওরে বাবা, এ তো বিপজ্জনক। ওরা মেরে পর্যন্ত দেয় অনেককে, যারা শাসক শ্রেণীর দালালি করতে গিয়ে পরে উপলব্ধি করেছিল, করতে চেষ্টা করছিল কিছু করা, তাদেরকে মেরে দেয় ওরা। শুধু তাই নয়, এই বিপদটা বুঝতে পেরে জাপল সাত্র নোবেল প্রাইজ প্রত্যাখ্যান করেছিলেন, গ্রহণ করেননি। তিনি পরিষ্কার বলেছিলেন, আমি গলায় ঘণ্টা বাঁধতে চাই না। তাহলে অথচ দেখুন, আফ্রিকা থেকেই একদিন সমগ্র পৃথিবীতে মানুষ ছড়িয়ে পড়েছিল, তখন দেশ ছিল না। তাহলে সভ্যতা যত এগোলো তত দেশের সংখ্যা বাড়লো, ডিভাইড অ্যান্ড রুল করলো, বাজার তৈরি হলো। তো তাহলে এই অর্থে দেখতে গেলে যাদের দাপট আছে, যাদের হাতে ক্ষমতা আছে, তারা কখনো ইল্লিগাল ইমিগ্রেন্টস হন না। কারা হন? দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা ইল্লিগাল ইমিগ্রেন্টস হন। টপ লেভেলের বিলিয়নিয়াররা ইল্লিগাল ইমিগ্রেন্টস হন না। আপনি বাংলাদেশে যান, এখন অনেক ঝামেলা, আপনাকে অমুক করতে হবে, তমুক করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। বা বাংলাদেশ থেকে ভারতে কেউ আসতে চান, তাকেও অনেক কিছু ঝামেলা পোহাতে হবে সাধারণ লোক হলে। কিন্তু এদেশের ডাবর ওদেশে অনায়াসে ঢুকে ব্যবসা করতে পারে তো। ডাবর ব্যবসা করতে পারে, কোলগেট ব্যবসা করতে পারে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, কর্পোরেটগুলো এদেশ থেকে ওদেশে আরামসে ঢুকতে পারে, প্রোডাক্ট নিয়ে ঢুকতে পারে, তাদের টপ বস প্লেনে করে যেতে পারে।
আদানি ও দেশে বিদ্যুৎ ব্যবসা করতে পারে, তো আদানিকে কি যদি বলে আমি ভুলে গেলাম, আমি তো আনতে ভুলে গেছি, বা আমার তো ভিসাই করা হয়নি, আমি তো চলে এলাম, ভুলেই গেছিলাম, আদানিকে কি বাংলাদেশ ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবে? বিল গেটসকে কি আমাদের দেশে প্লেন গুলি করে মিসাইল দিয়ে নামাবে? নামাবে না। হ্যাঁ, সে তো আমরা জানি, উমাপ্রসাদ পড়িয়া জানি আমরা। তাহলে তাহলে এটা কি ট্রাম্পের এবার কি বার্তা দিল? এবার আসুন, কিসের বার্তা দেওয়া হলো? প্রথমত দেখুন, ভারতের মাটিতে সেনা বিমান, ট্রান্সপোর্ট, মাল বহনের বিমান মানে কার্গো, সেটা নামলো এবং ভারতীয়দের 104 জন ভারতীয়দের হ্যান্ডকাপ পরা অবস্থায় ভেতরেও তাদের হ্যান্ডকাপ পরিয়ে রেখেছিল আগে। হ্যাঁ, মিডিয়াকে যেতে দেয়নি। কি লজ্জা! আমরা অবশ্য লজ্জা বলবো, এটা নিয়ে দুটো শিবির হবে, দেখতে পাবেন আস্তে আস্তে, বলছি সংক্ষেপে। তারা বলছে যাদের টয়লেটে যেতে সমস্যা হচ্ছে, খাওয়াবে, দুটো হাতেই তো হ্যান্ডকাপ। মানে খেয়াল করুন, প্যাসেঞ্জার এয়ারক্রাফটে পাঠাতে পারতো। প্যাসেঞ্জার এয়ারক্রাফট ছিল না। আমেরিকার কি যাত্রীবাহী বিমান নেই? আছে। তাহলে যাত্রীবাহী বিমানে না পাঠিয়ে যুদ্ধ বিমানে, তাও আবার ট্রান্সপোর্ট বিমানে পাঠালো কেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, লোকগুলোকে সাসপেক্টেড, এখনও কিন্তু প্রমাণিত নয়, সাসপেক্টেড, তাদেরকে গোটা রাস্তাটা, জার্নিটা হাতকড়া পরিয়ে আনা হলো কেন? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ভারতকে কেন জানানো হলো না ভারত প্লেনে করে নিয়ে আসতো? এরকম তো ঘটনা ঘটেছে। আমরা একটা দেশে অন্য দেশে যখন গণ্ডগোল হয়, যেমন গালফ ওয়ারের সময় ভারতের প্লেন গিয়ে ওখানকার ভারতীয় নাগরিকদের তুলে এনেছে, আমরা তো জানি। তাহলে এক্ষেত্রে কেন নরেন্দ্র মোদীকে বলা হলো না যে আপনার দেশের নাগরিক, এতগুলো 104 জন নাগরিককে অবৈধ বলে আমরা মনে করছি, সাসপেক্টেড, আপনি বিমান পাঠিয়ে বা যে কোনোভাবেও এদেরকে নিয়ে যান? সেটা কেন করা হলো না? আপনার প্রশ্ন হচ্ছে না? সার্বভৌম রাষ্ট্র বলেন, 56 ইঞ্চি বলেন, প্রশ্ন জাগছে না আপনাদের? কেন করা হলো না? অথচ এই তো বোধহয় 12-13 তারিখ নাগাদ মোদি আমেরিকায় যাবেন, মাঝে মাঝেই নাকি ফোনে কথা হয়। তাহলে আমরা ধরে নিতে পারি নাকি এটা মোদি জেনে শুনেই অনুমতি দিয়েছেন? এবং ল্যান্ড করার অনুমতি না দিলে, এয়ার ট্রাফিক কন্ট্রোল যদি অনুমতি না দেয়, কোনো প্লেন কি নামতে পারে আমাদের বিমানবন্দরে? পারে না। সো উপর থেকে আদেশ ছিল, তার মানে এটা আন্ডারস্ট্যান্ডিং করে করা হয়েছে। এবার আপনি এটাকে একটা দিকে বলতে পারেন যে লজ্জার ব্যাপার। সত্যি তো, একটা সেনা বিমান নামলো, প্যাসেঞ্জার বিমানে করে তো আনা যেতে পারত, বা ভারত থেকে যাত্রীবাহী বিমান পাঠিয়ে তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ফিরিয়ে আনা যেত। সেটা হলো না। অসম্মানের ব্যাপার। যদি আমাদের লজ্জা টজ্জা থাকে, যদি আমরা মনে করি, বেশ, এতে কেউ কেউ লজ্জা পেয়েছেন, আমি ফেসবুক পোস্ট দেখেছি। এই অ্যাঙ্গেলে অবশ্যই লজ্জা পাওয়ার কথা। কিন্তু পাশাপাশি আরেকটা কি বার্তা গেল? মোদি কেন রাজি হলেন? এটা কলম্বিয়ার মতো দেশ প্রতিবাদ করেছে, ঝামেলা হয়েছে, এবং ট্রাম্প হুমকি দিয়েছেন যে আমাদের সেনা বিমান নামতে না দিলে ব্যবসা বাণিজ্যের ওপরে এমন ট্যাক্স বসাবো না, এমন সব ট্রেড ট্যারিফ বসাবো, তখন নাভিশ্বাস উঠবে। কলম্বিয়া তো আমেরিকার জানেন ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্রেড পার্টনার্স। তো কলম্বিয়া একটু ভয় পেয়ে গেল, পরে একটা আন্ডারস্ট্যান্ডিং ওরা করে নিয়েছে। কিন্তু অ্যাটলিস্ট কলম্বিয়া তো প্রতিবাদটা করেছে, রাজি তো হয়নি এক কথায়, ওরা আপত্তি জানিয়েছে। কিন্তু আমাদের দেশ তো সেটাও করেনি, চুপি চুপি প্লেনটা নেমেছে, সাংবাদিকরা জানানো হয়নি। তারপরে কেউ কেউ ছবি তুলেছেন, লজ্জার কথা, লোকগুলোকে নামিয়ে হাতে হাত করা, সেসব ছবিও আমরা দেখেছি। তাহলে ইট ওয়াজ মিউচুয়াল কনসেন্ট, পারস্পরিকভাবে সম্মতিতেই এটা হয়েছে, এটা আমরা নিঃসন্দেহে ধরে নিতে পারি। তাহলে মোদি কেন রাজি হলেন? এটা ভাবতে হবে।
প্রধানমন্ত্রী কেন রাজি হলেন? তিনি যদি ট্রাম্পকে এটুকু রিকোয়েস্ট করতেন যে প্লিজ প্যাসেঞ্জার এয়ারক্রাফটে পাঠান, অথবা আমি একটা এয়ারক্রাফট পাঠাচ্ছি, ট্রাম্প কি রাজি হতেন না? হতেন বলে আমার মনে হয়। এইটুকু সৌজন্য তো দেখাতেই পারতেন ট্রাম্প, কিন্তু কেন হলো না? মোদি এটা দেখাতে চাইছেন, ট্রাম্পও এটা দেখাতে চাইছেন, আমাদের দেশের দেশপ্রেমী হিন্দুত্ববাদী লোকজনকেও দেখাতে চাইছেন। এটাই তো ডিভাইড অ্যান্ড রুলের খেলা। এই দেখো, অবৈধ অনুপ্রবেশকারীকে কেমন করে শায়েস্তা করতে হয়, হাত করা বেঁধে নিয়ে আসতে হয়, সেনা মালবাহী সেনা বিমানে আনতে হয়, এবং গোটা রাস্তা হাত করা বেঁধে রাখতে হবে যাতে টয়লেটেও যেতে না পারে, যাতে সমস্যা হয়। এই হলো কড়া জিরো টলারেন্স নীতি, যেটা ডোনাল্ড ট্রাম্পের বর্ডার জার টম হোম্যান করে দেখাচ্ছেন। হ্যাঁ, টম হোম্যান প্রিয় ওই এসব কাজ উনি করছেন, মানে জিরো টলারেন্স। তাহলে এইবার মোদি কি বলতে চাইলেন তার ভক্তদের এবং আমাদের মাথা মোটা যারা লোকজন আছি আমরা, গিনিপিগ আর কি, বিল গেটসের গিনিপিগ। বিল গেটস গিনিপিগ চেনে, হিন্দু চেনেন না, মুসলমান চেনেন না, বিহারি চেনেন না, উড়িয়া চেনেন না, বাঙালি চেনেন না, তামিল চেনেন না। বিল গেটসরা কী চেনে? গিনিপিগ চেনে। উনি বলেই দিয়েছেন, তামিলও ভৌ ভৌ নেবে, বাঙালিও ভৌ ভৌ নেবে, ওড়িয়াও ভৌ ভৌ নেবে, এ পক্ষও ভৌ ভৌ নেবে, ও পক্ষও ভৌ ভৌ নেবে। তারপরে মুনাফাবাজি হবে আর ইউজলেস ইটার্স সাফ হবে, হতে থাকবে। আমরা শুধু বুঝি বাঙালি, ওড়িয়া, হিন্দু, মুসলমান, আমরা বুঝি। ওরা বোঝে না, ওরা প্রোডাক্ট বোঝে। তাহলে কিন্তু আমরা কি বুঝবো? আমাদেরকে কি বার্তা দেওয়া হলো? এটাই দেওয়া হলো। এইবার দেশপ্রেমী হিন্দুত্ববাদীরা বলবে, এই দেখো ট্রাম্প যেটা পারে আমরা কেন পারি না? তাহলে আমাদের দেশে যে বাংলাদেশিগুলো আছে অবৈধ, আমরা জানি আমাদের দেশে নাকি 2 কোটি আছে বলা হয়, যাই হোক, আমেরিকাতেও কিন্তু 2,72,000 মতো বাংলাদেশি আছে, এবং তাদের বেশিরভাগ অংশই 2010-এর পরে 10 এরকম সময়ে প্রবেশ করেছেন। কিন্তু বাংলাদেশ থেকে কি কোনো অবৈধ বাংলাদেশিকে বাংলাদেশে পাঠানো হলো বিমানে করে? খেয়াল করে দেখুন, পাঠানো হয়েছে কি? এখনো হয়নি। কেন হলো না ভাবতে হবে না? ওখানে অবৈধ বাংলাদেশি কি একজনও নেই? শুধু ভারতীয়ই ছিল, ডাউন করার জন্য, যাতে করে বাংলাদেশের কাছে ভারতকে ডাউন করা যায়, এবং মোদি সেটা চাইছেন। কেন? ওই যে বাংলাদেশ মানে মুসলমান আর ভারত মানে হিন্দু, অতএব এর ব্যাপারটা এরকমই। অতএব ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা কিভাবে হবে? এইবার হিন্দুত্ববাদীরা বলবেন বাংলাদেশেও পাঠাবেন, কিন্তু আপাতত এই বাজারটা তো গরম হবে, তারপরে নিশ্চয়ই সেখানেও ওরা ব্যবস্থা করবে। কি করবে না করবে এটা ইউনূস সাহেবের সঙ্গে কথাবার্তা টেলিফোনে বলে ঠিক হবে। ইউনূস সাহেবকে তো ওরাই বসিয়েছেন না, নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন তিনি। তো যাই হোক, এবার দেখুন যে তাহলে আমাদের এই আমরা যারা একটু হিন্দু মুসলমান করতে ভালোবাসি, খেলতে ভালোবাসি, তারা বলবেন কেন আমেরিকা যদি পারে ভারতকে এরকম করে ফেরত দিতে 104 জনকে হাতকড়া পরিয়ে, ভারত কেন বাংলাদেশিদেরকে উৎখাত করছে না? কেন এনআরসি করছে না? গোটা দেশে কেন এনআরসি হবে না? কি এই রকম একটা হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে, বা শুরু হয়ে যাওয়ার কথা। আমি এর মধ্যে ফেসবুক দেখার সময় সেভাবে পাইনি, তবে আমার বিশ্বাস নিশ্চয়ই শুরু হয়ে গেছে। আপনারা অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন যে আমি ভুল বলছি কিনা। অর্থাৎ কঠোর নীতি যেটা ট্রাম্প নিচ্ছেন, জিরো টলারেন্স নীতি টুয়ার্ডস ইলিগাল ইমিগ্রেন্টস, সেটা যাতে ভারত থেকেও এই চাপটা আসে বাংলাদেশিদের উৎখাত করার জন্য। দেখো আমেরিকা করছে, মোদিও কেন করবে না, আমরা কেন করব না, এরকম যাতে দাবি ওঠে এবং এরকমভাবে ট্রিটমেন্ট করা যায় অনুপ্রবেশকারীদের, সেই একটা মডেল হিসেবেই কিন্তু এই ট্রাম্প এটা করে দেখালেন। এবার ভারত সেটাকে অনুসরণ করবে বা করতে চাইবে এবং জনমতকে এইভাবে কাজে লাগাবে। কি খেলাটা কিন্তু সবে শুরু হলো, সবে শুরু হলো। ইউজলেস ইটার্সদের মধ্যে গণ্ডগোল, দাঙ্গা,
বাঁধিয়ে দেওয়ার খেলা। তো এই খেলায় আপনি কোন দিকে আছেন? আমি কিন্তু সমস্ত বিশ্বকেই মানুষের বাসভূমি বলে মনে করি। আমি দেশে বিশ্বাস করি না। আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কখনো বলি না যে আপনাকে আমার সঙ্গে একমত হতেই হবে। আমি বৃহত্তর দৃষ্টিভঙ্গি দিয়ে যেহেতু ভাবি, আর দেশ যেহেতু মানুষ তৈরি করেনি, এইসব গরিব মানুষ রুজি রোজগারের জন্য ছুটে যাওয়া মানুষ তারা করেনি। পরিযায়ী পাখি ছুটে যেতে পারে এক জায়গায় দেশ থেকে আরেক দেশে, কুকুর বেড়াল বর্ডার পেরিয়ে ঢুকে পড়তে পারে, কারণ তাদের নেক্সাস নেই, মুনাফাবাজি নেই, বিলিয়নেয়ার নেই, বিল গেটস নেই, ভৌ নেই, স্বাস্থ্য কার্যক্রম নেই, ফার্মা কোম্পানি নেই, তাই তারা পারে। কিন্তু আমরা সভ্যতার শেকলে বাঁধা পড়া সবচেয়ে পরাধীন জীব। কুকুর বেড়াল আমাদের চাইতে অনেক স্বাধীন। তো যাই হোক, তো এই যে একটা খেলা এবার শুরু হতে চলেছে, এ একটা দিক ভাববেন, চাপ আসবে এবার। এটার থেকেই জনগণের মধ্যে একটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চাপ, যেতে আমেরিকা করতে পারে, আমরা কেন পারছি না? কবে হবে এনআরসি? কবে হবে বাংলাদেশ তাড়ানো? বাংলাদেশিদের তাড়ানো কবে হবে? এবার সঙ্গে সঙ্গে আসে বাংলাদেশ থেকে আমাদের দেশে যারা এসে আছেন, ধরে নেওয়া গেল তাদের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী ধরে নেওয়া যাক 1 কোটি আছে, বা ওরা বলে 1 কোটি, ধরে নেওয়া যাক 2 লক্ষ, যাই হোক যেটাই হোক, তাদের মধ্যে হিন্দুও আছে তো, হিন্দুরাও তো এই দেশে এসেছেন, অস্বীকার করে তো লাভ নেই। তাহলে এবার এক পক্ষ বলবে না হিন্দুরা থাক, এটা হিন্দু রাষ্ট্র হবে, তো হিন্দুরা থাক, মুসলমানদের তাড়াও। এইবার ও দেশে এখন যত সংখ্যক হিন্দু আছে, কিছু তো আছে এখনো বাংলাদেশে, তারা আবার ওখানে শুরু করবে না, এদেরও তাহলে বিদায় করো। অর্থাৎ চাপ পড়বে সাধারণ মানুষের ওপরে। টপ লেভেলের বিলিয়নিয়ার হিন্দু, বিলিয়নিয়ার মুসলিম, তাদের কোনো সমস্যা আছে? নেই। সমস্যা পরাণ মণ্ডলের, সমস্যা আব্দুল শেখের, গরিব মানুষের। আদানি হিন্দু হয়েও ওখানে দিব্যি বিদ্যুৎ বিক্রি করছে, সমস্যা আছে? হিন্দু হলে ব্যবসা করা যাবে না, কিন্তু গরিব হিন্দু হলে আবার বাংলাদেশের অনেক জেহাদি আছে, তাদেরকে আবার সমস্যা তৈরি করছে। আমাদের দেশেও আবার অনেক হিন্দুত্ববাদী আছে, গরিব মুসলমানের ওপর টর্চার করে। টপমোস্ট জায়গাতে গিয়ে কিচ্ছু করতে পারে না, কারণ আমরাই তো আমাদেরকে সর্বনাশ করছি, আমাদের মগজ ধোলাই করে আমাদের লেলিয়ে দেওয়া হচ্ছে। নোয়াখালী কারা অ্যাটাক করেছিল? কোনো কোটিপতি সেখানে ছিল? একে অপরকে হত্যা করার লীলাতে কোটিপতি আক্রমণ করেছিল, মানে মিলিয়নিয়ার বলছি, মারা যাওয়ার মধ্যেও কি কোনো মিলিয়নিয়ার ছিল না? যারা আক্রমণ করেছিল তারাও কি মিলিয়নিয়ার ছিল? না, তারা ছিল না। দে আর অলওয়েজ ইন সেফ জোন। তারা ভৌটাও নেয় না, তারা জানে বিষ বিক্রেতা বিষ খায় না, ওরা জানে। তাহলে কি হলো? আমাদেরকে ওরা প্রমোট করলো, মগজ ধোলাই করলো, অস্ত্র দিল, ফান্ডিং করলো, লোভ দেখালো, হিন্দুগুলোকে উৎখাত করলে জমিটা তোমার, বাড়িটা তোমার। এইভাবে নোয়াখালী হলো। একই রকমভাবে প্রায় একই সময়ে আমরা একই বছরে আমরা দেখতে পেলাম গ্রেট ক্যালকাটা কিলিং। কারা মরল, কারা মারল? একজনও কি শিল্পপতি ছিল, ফিল্ম স্টার ছিল, সেলিব্রিটি ছিল না। খেলাটা বুঝুন। এটা আমরা বুঝি না বলেই আমরা আমাদেরকে হত্যা করি, আমাদের হাতে আমাদের ভাইয়ের রক্ত লেগে থাকে। অথচ আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করার কথা ছিল, লড়াইয়ের জায়নের শক্তির বিরুদ্ধে লড়ার কথা ছিল। আমরা শততা বিভক্ত। বিলিয়নিয়ারদের মধ্যে দেখবেন কত মিল। ওরা ব্যবসার থেকে ওদের কম্পিটিশন থাকে, কিন্তু কখনো কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করে না। ইলন মাস্কের সঙ্গে বিল গেটসের একটা ফাইট থাকতেই পারে, ব্যবসার মুনাফার ব্যাপার থাকতে পারে, এবং চীনের যে বিলিয়নিয়ারগুলো আছে তার সঙ্গে ইলন মাস্কের দ্বন্দ্ব থাকতেই পারে, কারণ ওরা ইলেকট্রিক কারের বাজার দখল করছে। তাই বলে ওরা কখনো হানাহানি মারামারি করে না। এমনকি আমাদের দেশেও দেখুন না, টপ লেভেলের চিফ মিনিস্টার নরেন্দ্র মোদীর মধ্যে কখনো হানাহানি, মাঝে মাঝে বয়ানবাজি হয় পর্যন্ত, কিন্তু ভেতরে ভেতরে সব ঠিক থাকে।
আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকে। দেখুন না শিক্ষকদের বা বলুন এই সুপ্রিম কোর্টকে কীভাবে দুজন মিলে ম্যানেজ করছে, আর শিক্ষকরা নিজেদের মধ্যে বলছে কেউ চিরকুট, কেউ মাটি, কেউ যোগ্য, কেউ অযোগ্য বলে নিজেদের মধ্যে হানাহানি করে যাচ্ছে, অথচ তারা বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে পড়ে এই শিক্ষক সমাজ। তাহলে এই যে একটা জায়গা তৈরি হলো, আগামীতে এই নমুনাটা হাতকড়া বেঁধেই জোর করে পাঠিয়ে দেওয়া, এবার কার বাড়ি কোথায় দেখা গেল পুরো পরিবার আসেনি, একা। আগের বারেও ট্রাম্প করেছেন, ছেলে এখানে তো মা এখানে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে জোর করে এখানে ছিনিয়ে নিয়ে চলে এসেছেন, মায়ের কোল থেকে বাচ্চা ছিনিয়ে এনে চলেছেন। এরকম ঘটনা বহু আছে, নিষ্ঠুর ঘটনা বহু আছে। এবার বলা হচ্ছে তাদের নাকি গুজরাটিদের গুজরাটে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রদেশের লোকজন ছিল আর কি, তাদের নাকি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন করুন তো, যারা বাড়ি টাড়ি বিক্রি করে পয়সা নিয়ে দালালদের পয়সা দিয়ে গিয়েছিল, সবার কি বাড়ি আছে? আমি তো এরকম বেশ কয়েকজনকে জানি তারা বাড়ি ঘর বেচে, জমি জমা বেচে আমেরিকায় গেছে। হ্যাঁ, এখানেও একটা খেলা আছে, লোভের খেলা, আরও চাইয়ের খেলা। দেশে হয়তো দুমুঠো খেয়ে বেঁচে থাকা যেত, কিন্তু আরও চাই এর খপ্পরে পড়ে সব গেল। তো এরকম অনেক লোক আছে যাদের বাড়িতে বাড়িই নেই এদেশে, সে অর্থে আত্মীয় স্বজন হয়তো আছে, তারা সেখানে দুধ চেই করবে। এবং এই যে সংখ্যাটা, এরা রাস্তাতে হয়তো রাত কাটাবে, জীবন কাটাবে, অথচ এরা আরও উপার্জনের স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিল। মানুষের এটাই তো সমস্যা, জন্তু জানোয়ারের জন্য অবারিত তার। আমরা মানুষ তো, আমরা আরও চাই। বিল গেটসকে গালিগালাজ করি, কিন্তু ভেতরে ভেতরে বিল গেটস হতে চাই। সমস্যাটা এখানে। তো যাই হোক, এটা অনিবার্য প্রক্রিয়া। এখান থেকে ওই দিকে চলে যাবে একটা হিংসা, একটা দেশ তৈরি থাকুন রক্তপাতের জন্য। ওরা কিন্তু করে না, দেখবেন তো নোয়াখালীতে আমরা আমাদেরকে লড়িয়ে দিয়েছিল, আমরা মারামারি করেছিলাম। ক্যালকাটা কিলিংয়েও আমরা আমাদের মেরেছিলাম, সাধারণ মানুষ, গরিব মানুষ একে অপরকে মেরেছিলাম, টপ লেভেলের কেউ ছিল না, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। এবারও কি তাই হবে? আমরা আমাদেরকে মারব, লেলিয়ে দেবে ওরা, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখবে, গুজরাটে যেমন হয়েছিল। যদি টপ লেভেলে বিলিয়নিয়ার হিন্দু মুসলমানের মধ্যে মারামারি হতো তাহলে আমি মেনে নিতাম, সেটা তো হয় না। তাহলে সবসময় গরিব মানুষগুলোই কেন হিন্দু মুসলমান হয়? তাদের কাছে মানুষ আইডেন্টিটির বদলে হিন্দু মুসলমান আইডেন্টিটি বড় হয়ে ওঠে কেন, যেটা টপ লেভেলে হয় না? ছোটোবেলায় আমার একটা প্রশ্ন জেগেছিল, জানেন, আমি শিক্ষক মহাশয়কে বলেছিলাম, আমার স্যার বাংলার শিক্ষক প্রভাকর খাটুয়া, যিনি তার কবিতা আমাকে ছোটোবেলাতেই 7-8 পড়ে শোনাতেন, আমিও টুকটাক তখন কবিতা ছড়া লিখতাম, তাকে পড়ে শোনাতাম। তো তাকে একটা প্রশ্ন করেছিলাম টিফিন আওয়ার্সে, যখন তার সঙ্গে আমি একটু গল্প করতাম, সময় পেতাম, বা স্কুল শেষে, যে স্যার, তখন আমার ক্লাস 6 বা 7, যে রাজায় রাজায় যে যুদ্ধ হয়, এত লোক কেন মরে, এত সৈন্য কেন মরে? ইতিহাস বইয়ে তো পড়ি, কেন যুদ্ধ হলে তো মরবেই। আমি তখন বলছিলাম, স্যার, এইটা হতে পারতো না যে ধরুন একটা দেশের রাজা, সেটা কনৌজ হতে পারে বা অন্য কোনো দেশ হতে পারে, একটা দেশের রাজা আরেকটা দেশের রাজার সঙ্গে যদি যুদ্ধ করে, তো সৈন্য সামন্তগুলোকে লেলিয়ে না দিয়ে, সৈন্য সামন্তগুলোকে যদি একে অপরের বিরুদ্ধে লেলিয়ে না দিয়ে যদি রাজারাই যদি একে অপরের বিরুদ্ধে লড়াই করে, সেটা মল্লযুদ্ধ হতে পারে, কুস্তি হতে পারে, তরবারি দিয়ে যুদ্ধ হতে পারে। কি পাকিস্তানের রাজা বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, বা আমি যদি রাজাও ধরি, প্রধান ধরি, ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী, তারা দুজনে একটা মাঠে, ময়দানে 3 রাউন্ডের যুদ্ধ। আমি এতটা খুলে বলিনি, এখন আমি মজা করে অ্যাড করছি। তখন আমি ওটাই বলেছিলাম যে রাজারা যদি একে অপরের সঙ্গে যুদ্ধ করে, যে জিতবে তার দেশ, তাহলে এত লোক মরে না, এত সৈন্য সামন্ত দরকার পড়ে না। স্যার হেসেছিলেন। ভালো প্রশ্ন করেছিস, বড় হলে বুঝবি, এটা হলে পৃথিবীটা অনেক সুন্দর হতো, জানিস, সুন্দর হতো এটা হলে।
আমি বলেছিলাম, কেন হয় না স্যার? বলে, এখন কি বুঝবি, বড় হলে নিজেই বুঝবি। তো আমি বড় হয়েছি এবং অনেক আগেই এটা বুঝেছি। স্যার ঠিক বলেছিলেন। এরকম শিক্ষক এখনও হয়তো কেউ কেউ আছেন। কিন্তু এই যে মন দিয়ে শোনা এবং উৎসাহিত করা, আমি কখনো তাকে ভুলব না। আমি সবর বলছি বইটি তাকে উৎসর্গ করেছি, আমার প্রিয় শিক্ষক। আমি ভুলিনি কাউকে। তো তাহলে কেন হয় না? ধরুন না, ভারত পাকিস্তানের যুদ্ধ হবে। যদি এরকম সিস্টেম থাকতো যে যুদ্ধটা যখন গণ্ডগোল হবে সৈন্যবাহিনী না করে রাষ্ট্রপ্রধানরা করবে, সেইভাবে শক্তপোক্ত মল্ল, মানে ভালো চেহারা, কুস্তি করতে পারবে বা রিভলভার চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, এমন লোকই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হবে, মিটে গেল। এবার পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলো, বা আমেরিকার সঙ্গে ধরুন চীনের যুদ্ধ হলো, বা এরকম যদি যুদ্ধ হয়, তখন লোকজনকে, সৈন্যবাহিনীকে কোনো দরকারই পড়লো না। কি, রাজা এই দেশের রাষ্ট্রপতি ওই দেশের রাষ্ট্রপতির সঙ্গে একটা ফাঁকা মাঠে বা যেমন হবে 3খানা বা 4খানা রাউন্ড হবে। একটা হচ্ছে ঘুষোঘুষির রাউন্ড হতে পারে বা বক্সিংয়ের রাউন্ড হতে পারে, যেহেতু তারা সেভাবেই তৈরি, জনগণ সেভাবে নির্বাচিত করেছে কুস্তিগির হিসেবে, বক্সার হিসেবে। তো এরকম করে একটা হচ্ছে শুটিং রাউন্ড হবে লাস্টে। শুটিং রাউন্ড মানে ওই যে ডুয়েল হয় না, ডুয়েল, আগে প্রেমের জন্য ডুয়েল হতো, তাহলে 3খানা রাউন্ড হতে পারে। একটা হচ্ছে বক্সিং রাউন্ড, একটা হচ্ছে রেসলিং রাউন্ড, আর একটা হচ্ছে ডুয়েল লাস্টেরটা। ডুয়েল কী হবে, একজন না একজন মরবে, গুলি চালাবে, বেশ মিটে গেল, যে মরবে সে পরাজিত। তাহলে কি হচ্ছে, এই 3 রাউন্ডের মধ্যে বেস্ট অফ 3 যেটা হবে, জনগণ অবশ্যই থাকবে, জনগণ দেখবে সেখানে প্রতিনিধি, যে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, তো বেস্ট অফ 3-র মধ্যে যে সেরা হবে দুজনের মধ্যে, রাজ্য তার, করলেই হয়ে যায়। কিন্তু তা হয় না। হয় কি? হয় না। জনগণকে ঢোকায়, সেনাবাহিনী করে। এটাই হলো খেলা। অর্থাৎ রাজা সবসময় সেফ সাইডে থাকবেন, মরবে উলু খাগড়ার, তাই তো। তো এইটা কিন্তু আগামীতে আরও ভয়ঙ্কর আকার আমাদেরকে, আমাদের বিরুদ্ধে লড়ানোর কিন্তু ভাষাভিত্তিক, ধর্মভিত্তিক, এ পক্ষ বাংলা পক্ষ, আমরা বাঙালি, এই করে একটা ব্যাপক রকম সিচুয়েশন তৈরি করছে। অবাঙালি, কেউ বলছে গুজ্জু, হ্যাঁ, বড় বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে বলার কিছু নেই, তাকে বলতে বলবে না গিয়ে বাংলা বল, বাংলা বল। আমি তো আগের ভিডিওতে বলেছি, গরিব মানুষ হয়তো একটুখানি, কেউ সমসা বিক্রি করছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ফুচকা, আগে ছোটো দোকানদার বা ছোট পুলিশ, সাধারণ পুলিশ, তাদের কি বলছে বাংলা বল, বাংলা বল। এই হলো খেলা। আমরাই, আমাদের দুটো পয়সা দিয়েছে, পয়সা টয়সা দিচ্ছে তো, ওরাই তো প্রমোট করে পয়সা দিয়ে আমাদের খেয়ে করানোর জন্য। আর একটা বিষয় বলে আমি শেষ করছি, এটা আরও একটা দিক আছে, এটা সবচেয়ে ভয়ঙ্কর দিক। ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, অর্থাৎ পৃথিবীটা এখন, আমরা এমনিতেই জানি, সেটা আরও এবার প্রকট হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল। কি, একটা দেশ তার সেনা বিমান আরেকটা দেশে পাঠাতে পারে, অর্থাৎ আমেরিকান বিমান আমাদের দেশে সেনা বিমান নামতে পারে, সেটা আমেরিকা দেখিয়ে দিল। যেমন করে আফগানিস্তানে যখন তখন আমেরিকান বিমান নেমেছে, এক সময় টেরোরিজম দমন করার নামে আমেরিকান বিমান নেমেছে, ওসামা বিন লাদেনকে ধরার নাম করে নেমেছে। শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে, সৌদি আরবিয়া বলুন, বিভিন্ন জায়গায় আমেরিকান বিমান নেমেছে। ভারতেও আমেরিকান বিমান নেমেছে। শুরুটা হয়েছে ইলিগাল ইমিগ্রেন্টসকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমেরিকান সামরিক বিমান যুদ্ধকালীন পরিস্থিতি নয়, শান্তিকালীন পরিস্থিতিতে কোনো রকম সন্ত্রাসবাদ দমনের জন্য নামেনি, ইলিগাল ইমিগ্রেন্টসদের, অবৈধ সাসপেক্টেড ইন্ডিয়ান ইলিগাল ইমিগ্রেন্টসদের ফেরত দেওয়ার জন্য নেমেছে। সেটা এখানেই থেমে থাকবে তো? ওই পর্যন্তই কি? নাকি আগামীতে আমাদের দেশের দমন পীড়নের চালানোর জন্য বা আমাদের দেশের নাগরিকদের অসহযোগিতা বা কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি বা সন্ত্রাসবাদ বলে কোনো একটা গোষ্ঠীকে দাগিয়ে দিয়ে তাদের দমন পীড়নের জন্য আমেরিকান সেনাবিমান ভারতে নামবে না তো? প্রশ্নটা করুন।
প্রশ্নটা করুন। শুধু এই ক্ষেত্রেই কি আমেরিকান সেনাবিমান ব্যবহার করা হবে আগামীতে? আমেরিকা শুধু ইলিগাল ইমিগ্রেন্টস ফিরিয়ে দেওয়ার জন্যই আমেরিকান প্লেনকে ব্যবহার করবে, না আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারেও সরাসরি হস্তক্ষেপ করবে? এটা তো হস্তক্ষেপ হয়েই গেল, কারণ আমাদের দেশের প্লেন গিয়ে ওখান থেকে আনতে পারত। ইন্ডিয়ান অনেক ফ্লাইট আমেরিকায় যায়, প্যাসেঞ্জার এয়ারলাইন যায় আমেরিকায় প্রতিদিন। ভারত থেকে এয়ার ইন্ডিয়া থেকে বা বিভিন্ন প্লেন কিন্তু যাচ্ছে সেখানে, ওয়াশিংটনে যাচ্ছে, নিউ ইয়র্কে যাচ্ছে। সেখান থেকেই কোনো একটি প্লেনে ফিরিয়ে আনা যেত ফ্লাইটে কথা বলে। তাহলে এইখান থেকে মোদি ট্রাম্প মিলিতভাবে এই বার্তাই দিলেন, তাতে করে আমাদের কি লজ্জা? আমাদের কি আর লজ্জা আছে? এখন গোটা বিশ্বই ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, নীল সাদা নীল সাদা নীল সাদা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যেটা দেখুন, লোগোটা দেখুন, নীল সাদা, সবই নীল সাদা, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট। আর তাই এই বার্তাটাও কিন্তু দেওয়া হলো যে আমেরিকান প্লেন আমাদের দেশে নামতে পারে, আগামীতেও নামতে পারে। কেন, কী উদ্দেশ্যে, আপনারা ভাবুন, ভাবতে থাকুন। আজ এই পর্যন্তই। আগামীকাল যারা এখনও আসেননি বা আবার আসতে চাইছেন, স্টল নাম্বার 148, গেট নাম্বার 2, আসুন, কথা বলুন। কালকেই বইমেলা শেষ। ভালো থাকবেন। শুভরাত্রি।